বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলা দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয়। স্বাগত আপনাদের দুজনকে এই তৃতীয় মাত্রায়। প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্প্রতি আল জাজিরার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে মূল কথা যেটি তার আলোচনা থেকে বোঝা যায় যে তিনি মনে করেন যে বাংলাদেশের জনগণের সমর্থন তাদের প্রতি আছে, জনগণ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় এবং জনগণের দিক থেকে তাদের সরে যাবার কোনো চাপ নেই, এমনকি নির্বাচনেরও কোনো চাপ নেই, যদিও তিনি চান যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করতে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে সেটা বলেনি, উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে উনি আশা করছেন বা ওনারা দিতে চান। তবে উনি যে ওনার সরকার যে নির্বাচন করবে সেটি ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন হবে। সো আমি আপনাদের দুজনের প্রতিক্রিয়া শুনতে চাই। আমি আবু সাঈদ খান, আপনি প্রথমে। উনি তো সেরা নির্বাচন উপহার দিতে চেয়েছেন, অতএব জনগণ ওনাকে চাইছে। তো ব্যাখ্যাটা এইভাবে করা যায় যে জনগণ ওনাকে রাখতে চাইছে এই সরকারকে, কিন্তু ওনারা থাকতে রাজি না। তো অন্তর্বর্তী সরকার সেটাকে স্পষ্ট করে বলেছেন যে ওনারা থাকতে রাজি না। স্পষ্ট তো আর সাক্ষাৎকারে সব হয় না, মানে আমরা ব্যাখ্যা করলে এইভাবে আসতে পারে। হ্যাঁ, কেউ আবার উল্টো ব্যাখ্যাটাও করতে পারেন যে এরকম ব্যাপার, উনি নির্বাচন দিতে চেয়েছিলেন কিন্তু জনগণের চাপের মুখে দিতে পারলেন না, এমনটাও হতে পারে। তবে আমি আশাবাদী মানুষ, ইতিবাচকভাবে দেখতে চাই যে উনি ওনার প্রতিশ্রুতি যেটা দিয়েছেন তিনি সেটা রক্ষা করবেন এবং সেইভাবে তিনি নির্বাচনের আয়োজন করবেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে নির্বাচন কমিশনও সক্রিয় হয়েছে, তো জনগণের মধ্যেও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। অতএব সেই ক্ষেত্রে নির্বাচনেই সমাধান, অন্য কোনো সমাধান নেই। হ্যাঁ, তবে একটা সেরা নির্বাচন তো আমরা চাই। একটা নির্বাচন জুলাইয়ের আন্দোলনের, গণ আন্দোলনের মধ্যে তো একটা প্রত্যাশার জায়গা ছিল যে যুবকরা অনেকেই সেই সংগ্রামে, রাজপথের সংগ্রামে মিছিলে হাজির হয়েছিল এবং তাদের একটা প্রত্যাশা ছিল তারা গত 3টে নির্বাচনে ভোট দিতে পারেনি, ভোটার হওয়ার পরেও 3টে নির্বাচনে ভোট দিতে পারেনি। অতএব একটা অর্থবহ নির্বাচন দরকার। এবং এই ক্ষেত্রেও মনে করা হয় এবং আমরাও মনে করি যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি থাকতো, জনগণ যদি ভোট দিতে পারত, জনগণের পছন্দ মতো সরকার যদি ক্ষমতা আসতো, তাহলে এই ধরনের অবস্থা তৈরি হতো না। সংকটের মূল জায়গাটা হচ্ছে এখানে গণতন্ত্র আবহ ছিল না, নির্বাচনী ব্যবস্থাটা ছিল না এবং সেখানে প্রহসনমূলক নির্বাচন হয়েছে। অতএব সেই ক্ষেত্রে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সেখানে একটা অর্থবহ নির্বাচন দরকার। এবং উনি তো এটাও বলেছেন যে সংস্কার তো সব সংস্কার তো এটা করবে না, তবে একটা চার্টার থাকা দরকার এবং সেই চার্টারে অর্থাৎ উনি কিছু সংস্কার এই সরকার করবে। তো আমরাও মনে করি পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার সেটা করতে পারে, সেখানে তো কোনো আইনগত বাধাও, তেমন আইনগত বাধাও নেই। মূল হচ্ছে সাংবিধানিক সংস্কার, যেটা সংবিধানের যে সমস্ত সেখানে বিষয়, সেখানে পার্লামেন্টের প্রয়োজন এবং সেখানে এই জন্য উনি নির্বাচন দিয়ে সেটা নির্বাচিত সরকার করবেন। আর একটা হচ্ছে সবারই মনে রাখা দরকার যে রাজনীতিবিদদের সম্পর্কে যত সমালোচনাই থাক, রাজনৈতিক দল সম্পর্কে যে কথাই থাক, কিন্তু আলটিমেটলি তো দেশ পরিচালনা তো রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক নেতৃত্বই দেশ পরিচালনা করবে এবং দেশের ভালো মন্দ সবই তাদের উপর বর্তাবে এবং তারা সেই অনুসারে দেশটা শাসন করবে। যদি রাজনীতির প্রক্রিয়ার বাইরে কোনো ভালো কাজ কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো কাজ করা কোনো অন্তর্বর্তী অনির্বাচিত সরকার যদি মনে করেন যে না দেশটাকে একটা মানে সঠিক ধারায় তারা পৌঁছে দেবেন, তো এমনটা প্রত্যাশা করা যায় না এবং সেখানে বুঝতে হবে যে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার প্রতি নিশ্চয়ই এই সরকার শ্রদ্ধাশীল আছেন, একাধিকবার ঘোষণা করেছেন। তো আমরা সঙ্গত কারণে প্রত্যাশা করতে চাই যে মানে নির্দিষ্ট সময়ে একটা নির্বাচন হবে এবং সেটা জুনের আগেই সেটা হওয়া উচিত, কেন জুনটা তো আর নির্বাচনের জন্য খুব ভালো পরিবেশ না, এখানে আবহাওয়াগত সমস্যা আছে, বৃষ্টির সময়। তো তার আগেই হয়তোবা রমজানের মাসকে সামনে রেখে হয়তো রমজানের আগে পরেও নির্বাচন হতে পারে, কিন্তু কোনো ক্রমেই সেটা জুনে যাওয়া ঠিক হবে না। ব্যারিস্টার সরোয়ার হোসেন।
ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আজকে সহ আলোচক এবং সম্মানিত দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, এই কথার সাথে তো দ্বিমত করার কিছু নাই যে রাজনীতিবিদরা দেশ চালাবে এবং আমাদের নির্বাচনে যেতে হবে। তো সেইখানে যাওয়ার আগে আমাদের একটু রাজনৈতিক সংস্কৃতি কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা একটু আলোকপাত করা প্রয়োজন। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা হয়েছে যে রাজনীতি করলে রাজনীতির যারা প্রভাবশালী লোক তারা যা খুশি তাই করতে পারে, তারা মানি লন্ডারিং করতে পারে, জনগণের সম্পদ লুট করতে পারে, তারা চরিত্রহীন কাজ করতে পারে, জনস্বার্থ এবং রাষ্ট্রীয় স্বার্থ বিঘ্নিত করে কাজ করতে পারে এবং জবাবদিহিতার বাইরে থাকতে পারে। রাজনীতি মানে একটা টাকা বানাবার একটা উৎসব, অর্থাৎ জনস্বার্থে যে রাজনীতি করা হয়, দেশের স্বার্থে যে রাজনীতি করা হয় সেগুলো শুধু মুখে, মূলত ব্যক্তি স্বার্থ উদ্ধারের করার রাজনীতি একটি হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। এবং সংসদে যদি 300 সংসদ সদস্য প্রয়োজন হয় এবং 50 জন আপনার ফিমেল, সো এর ভিতরে যদি এই কোশ্চেনটা করা হয় যে বড় দলগুলো কতজন চরিত্রবান মানুষ সামনে আনতে পারবে, অনেকে বলে 10 জনও পারবে না, 20 জনও পারবে না, 50 জনও পারবে না। তো তাই যদি হয়, এই তাদেরকে নিয়ে আপনি কিভাবে ভালো আইন প্রণয়ন করবেন, সুশাসন, ন্যায় বিচার এবং ন্যায্যতা সুরক্ষা করবেন? তাহলে প্রশ্ন হলো যে যখন সুযোগ আসছে, সবচেয়ে বড় সংস্কার কোথায় প্রয়োজন? সবচেয়ে বড় সংস্কার প্রয়োজন রাজনৈতিক দলের ভিতরে সুশাসন এবং ঐতিহ্য রক্ষা এবং নীতি রক্ষার একটা আপনার কৌশল থাকতে হবে, একটা বন্দোবস্ত থাকতে হবে যে দলের ভিতর থেকেই দুর্নীতিবাজদেরকে, দলের ভিতর থেকেই চরিত্রহীনদেরকে, দলের ভিতর থেকে মানি লন্ডারিং এবং যারা জনগণের সম্পত্তি কুক্ষিগত করা শুধু নিজের ভোগবিলাসে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে পারে কি না। পৃথিবীতে যে সমস্ত উন্নত দেশ, সেই সমস্ত দেশে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে সেখানে রাজনীতির নামে দুশ্চরিত্রের কোনো কাজ করা কখনই সম্ভব না। তার চরিত্র হতে অত্যন্ত পরিষ্কার, জবাবদিহিতে থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় করে অ্যাড্রেস করার প্রয়োজন ভবিষ্যতের আরেকটি অভ্যুত্থান ঠেকাতে। এখন আপনি আসেন যে ম্যান্ডেট এবং টাইম ডিউরেশন একটা কথা আসে, যতটুকু বোঝা যায় যে অভ্যুত্থানের পরে অথবা বিপ্লবের পরে যে সরকার গঠিত হয় তাদের ম্যান্ডেটের কোনো ঘাটতি থাকে না, আর ডিউরেশনেরও কোনো সীমাবদ্ধতা থাকে না। এরপরও এই অন্তর্বর্তীকালীন সরকার একটা টাইম লিমিট দিয়েছে, কিন্তু কিছু লক্ষণ সামনে আসছে যে এইটা বাড়তে পারে। সেইটার সর্বশেষ আমরা যে ভাষ্যটা পেলাম আল জাজিরার রিপোর্ট, যে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে। ইয়েস, অনেকাংশে। কিভাবে? যে জনগণের চাহিদাটা কি? জনগণের চাহিদা হলো যে নিরাপত্তা, প্রথম নিরাপত্তা, যে সৌদি আরবে যদি রাত 3টার সময় একটি মেয়ে স্বর্ণ পরে রাস্তায় হাঁটতে পারে, তার দিকে কেউ অঙ্গুলি হেলান করতে পারে না। অথবা গতকালকে একটা নিউজ দেখলাম, একটা লেডি দাঁড়িয়েছে, একটা গাড়ি যেয়ে তাকে টানা হেঁচড়ে করে ব্যাগ নিয়ে গেল এবং টেনা হেঁচড়ে নিয়ে গেল। এইটা ওই সময় দেশে কল্পনা করা সম্ভব নয়। সো এটা হলো জনগণের নিরাপত্তা, এবং এইরকম অনেক অজানা কাহিনী ঘটছে। তো 2 নম্বর হলো সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতার ভিত্তিতে সমাজ পরিচালনা। এখন সেটা যে ফর্মে আসুক জনগণ সেইটা পছন্দ করবে। চায়নাতে এটা আসছে কমিউনিজম ফর্মে। চায়না সেইখানে মেলামাইনের সাথে আপনার বিষ প্রয়োগ করেছিল, এবং সেইটা যখন ধরা পড়লো, মেলামাইন খেয়ে মারা গেল একজন, 3 মাসের ভিতরে বিচার সম্পন্ন হয়েছে। আর কোনো মেলামাইন, দুধে মেলামাইন মিশ্রিত করার ঘটনা আর ঘটেনি। সো আমরা দেখলাম যে আমেরিকাতে ট্রাম্পের বিচার 1 মাসের ভিতর হলো, বাইডেনের ছেলে বিচার 1 মাসের ভিতর হলো, অন্যায় করেছে, শাস্তি হয়েছে। এখানে ওই যে লর্ড ডেনিংয়ের সেই কথা যে এবার হাই ইউ আর, ল ইজ অ্যাবভ ইউ, কিন্তু আমাদের দেশে তো ল সবার উপরে না। এখানে যারা আদম ব্যবসা করে, যারা ভূমি ব্যবসা করে, যারা অন্যান্য ব্যবসা করে, তারা সিন্ডিকেট করতে পারে, তারা জনগণকে জিম্মি করতে পারে, তারা জনগণের সম্পত্তি কুক্ষিগত করে সেই জমি মানুষের কাছে বিক্রি করতে পারে, ক্ষমতাসীনদের একটা অংশকে এপিস করে, যে আমি জানি কোন জায়গায় টাকা দিলে আমি সেইখানে 400-500 কোটি টাকা দিলাম। এখানে এমন করতে পারে যে আজকে জমি বিক্রি করছে, সেই জমি আরেক জায়গায় আপনার 2 বছর আপনাকে সরিয়ে দিল, কোনো জবাবদিহিতা নাই। আপনার রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। মানুষ দেখতে চায় সেই রাষ্ট্রের ভিতরে যাতে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা না হতে পারে। মানুষ দেখতে চায় মুনিয়ার মতো একটা মেয়ে, যে একজন মুক্তিযোদ্ধার মেয়ে,
সে যত যার বিরুদ্ধে অভিযোগ তাকে বিচারের সম্মুখীন করা যায়, সেইগুলো করা যাচ্ছে না বলে আমাদের এই করা যাচ্ছে না এই কারণে, কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি হলো যারা এইখানে এই ন্যায় বিচার অথবা ন্যায্যতা রক্ষার জন্য কাজ করবে তারাই বিকৃত হয়ে যায়, তারা টাকার পিছনে ঘোরে এবং অপরাধীরা তাদেরকে ম্যানেজ করতে পারে। সেই জন্য ওই সংস্কৃতিটা, রাজনৈতিক সংস্কৃতিটা করা যদি না করা হয়, তাহলে ওই কোশ্চেনটা সামনে আসবে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আমাদের জনচাহিদা আমাদের সংস্কার করতে পেরেছে কিনা। উত্তর হলো এখন পর্যন্ত পারে নাই বলেই প্রতিবার একটি নির্বাচিত সরকার যখন আসে তারা ক্রমান্বয়ে অটোক্রেসি ধারণ করে এবং আলটিমেটলি জনগণকে তাদেরকে আন্দোলন করে। সো আপনি কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাইছেন, যেহেতু প্রফেসর ইউনূস মনে করেন জনগণ চাইছে এবং জনগণের একজন অংশ, মানে একজন হিসেবে আপনি কতদিন চান এই সরকারকে? আমি মনে করি একটা সুযোগ আসছে আমাদের সামনে, অন্তত একটা ফান্ডামেন্টাল 2-3টা জায়গায়, যে 200 টপ ক্রিমিনালস, গণহত্যাকারী এবং অর্থ লুণ্ঠনকারী, দেখা যাবে যে গণহত্যাকারী যারা তাদের একটা বড় অংশ এটা, এবং এই জন্য দরকার ছিল একটা অর্ডিন্যান্স। এই তথাকথিত বিচারে এটা হচ্ছে না। কি দরকার ছিল আর কি হচ্ছে, মানে হচ্ছে কি, মানে আপনি দরকার দেখছেন ছিল, যেটা আপনি চাইছেন সেটা দেখছেন? দরকার ছিল, পত্র পত্রিকায় দেখছি এখন আওয়ামী লীগ আমলের মতোই ওই মিথ্যে মামলা, ভুয়া মামলা, যাকে খুশি তাকে মার্ডার কেসে দিয়ে দেওয়া হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি হচ্ছে না হচ্ছে। তাহলে আপনি যেটা চাইছেন এবং হয়েছে, আমার প্রশ্ন, আপনি যেটা চাইছেন আপনার আকাঙ্ক্ষার অনুকূলে বাস্তবতা আছে কিনা, বা তারা সেটা করছেন কিনা এই সরকার? কিছুটা আছে, বাস্তবতা কিছুটা আছে। যেমন আমি বলি যে মানে আপনার অনেক প্রজেক্টে আপনি দেখেন যে অন্য কেউ ডেলিভার করবে না। হ্যাঁ, কিছুটা আছে। অনেক প্রজেক্টে, যেমন পদ্মা ব্রিজ প্রজেক্টে আপনার 2000 কোটি টাকা কমিয়ে আনছে, আরও অনেক প্রজেক্টে এভাবে কমিয়ে আনছে। ঢাকা শহরে আমরা 50 বছরে একটা রাস্তা চলাচলের ব্যবস্থা করতে পারি নাই, এখন অনেকগুলো জেব্রা ক্রসিং হয়েছে এবং যাচ্ছে। তো আরও অনেক আরও আছে, উদাহরণ অনেক দেওয়া যাবে। সেই জন্য যে নির্বাচিত যারা হতে চায় তাদের বিহেভিয়ার, তাদের কর্মকাণ্ড এবং রাজনৈতিক চর্চায় দেখাতে হবে ইয়েস আমরা এই অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারি। সেই জায়গাটায় এখনও অনেকখানি ল্যাকিং। সেই জন্য আমি বলি যে বিএনপির সামনে একটা বড় সুযোগ আসছে, সুযোগ এবং চ্যালেঞ্জ, যে আমরা এটা ধারণ করে আমরাই সামনে আগাই নেব। তাহলে এই যে ডজনকে দল হচ্ছে, এই দলগুলোর প্রয়োজনীয়তা সামনে আসবে না। সেই জন্য তাদের, কিন্তু ধরেন এরকম দল তো বাংলাদেশে বহু হয়েছে, বহু সময় এক একটা নির্বাচনের আগে বা সরকার বদলের সঙ্গে দল তো কোনোটাই কোনোদিন কোনো কিছু করতে পেরেছে পারে নাই বলে চেষ্টা থেমে নাই, মানে হচ্ছে, আমরা তো দেখছি। সেই জায়গায় বলি যে অনেকগুলো ভুলের ভিতরে একটা বড় ভুল আমি মনে করি যে তারা, আপনি কি এই সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে যেখানে বিগত বছরগুলোতে বাংলাদেশে অ্যাটলিস্ট কেউ বলতে সাহস পেতেন না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন, এই স্বপ্ন কেউ অবোধয় জীবনের স্বপ্ন রচনা লিখতে গিয়ে কোনো ছেলে মেয়ে বাংলা বা ইংরেজিতে লিখতে পারতো না যে আমি প্রধানমন্ত্রী হব, কারণ এগুলো একদম মোটামুটি ফিক্সড বাংলাদেশে ফিক্স ছিল। কিন্তু আজকে দেখলাম গতকালকেই নতুন পার্টি এনসিপি প্রধান নাহিদ ইসলামের জন্মদিন ছিল এবং দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা যিনি অত্যন্ত পরিচিত হাসনাত আব্দুল্লাহ, তিনি এটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী। আপনি মনে করেন যে মানুষ সেই স্বপ্ন দেখা শুরু হয়েছে এবং তার বাস্তবতাও খুব দূরে নয়, ব্যাপারটা কিরকম? অথবা যদিও কেউ বলতে পারেন যে এই সরকারের ব্লেসিংস প্রাপ্ত বলেই তারা হয়তো সেরকম স্বপ্ন দেখছেন বা ঘনিষ্ঠ বলে। আকাঙ্ক্ষা থাকা ভালো, আবার হাইট অফ এক্সপেকটেশন একটা কথা আছে। এখন এইটা রিয়েলিটি কতটুকু সেটা সত্যিকার একটা নির্বাচনে বের হবে। কিন্তু তারা যেটা ধারণা করে যে একটা ইয়াং জেনারেশন তাদের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে এবং তারা নির্বাচিত হতে পারে, বাট আমি মনে করি ইটস এ বিগ চ্যালেঞ্জ। হয়তো তাদের বিগিনিং 2 মাসের একটা দল এবং 40 বছরের একটি দলের সাথে কম্পিট করবে এবং মোস্ট লাইকলি যে বিএনপির প্রার্থীদেরকে তাদেরকে ফেস করতে হবে। সো বিএনপিতে অনেক মডেল প্রার্থী আসবে, ভালো প্রার্থী, এবং আমি যতটুকু বুঝি বিএনপির সামনে এবার একটা সুযোগ আসছে ভালো প্রার্থীকে সামনে আনা, আমি ভিতর থেকে যতটুকু খবর পাই। তো এইটা তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। আশা তো করতেই পারে, অনেকেই অনেক কিছু আশা করতে পারে। মিস্টার আবু সাইদ খান? না, সারোয়ার সাহেবের সঙ্গে দ্বিমতের সুযোগ নেই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে হবে। তো আসলে রাজনীতিতে যেটা আছে যে রাজনৈতিক দলগুলোর ভিতর গণতন্ত্র চর্চা হচ্ছে না,
এখানে নিয়ম নীতি কাজ করছে না। তো গণতান্ত্রিক চর্চা যখন রাজনৈতিক দলের মধ্যে না হয়, সেটা দেশে কিভাবে হবে? অতএব আমরা রাষ্ট্রীয় সংস্কার চাই, সঙ্গে সঙ্গে রাজনীতির সংস্কারটাও দরকার। এবং দলগুলো নিজেরা, যেমন ধরুন একসময় রাজনীতিতে কতগুলো ক্রাইটেরিয়া ছিল রাজনীতিবিদদের, সেটা হচ্ছে সে দেশের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছে, জেল খেটেছে কিনা। তো বিভিন্ন ত্যাগ এবং পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ কিনা, পোড়খা রাজনীতিবিদদেরকে মানুষ পছন্দ করত। এবং কিন্তু পরবর্তীতে এখন তো সেটা নেই, এখন গাড়িওয়ালা, টাকাওয়ালা এবং ত্যাগী যারা সাবেক আমলা কিংবা এই জাতীয় লোকেরাই হচ্ছে। এবং রাজনীতিটা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতি হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, এবং যে কারণে অনেক ব্যবসায়ীরা তারা ব্যবসা ছেড়ে, ঝুঁকিপূর্ণ ব্যবসা ছেড়ে তারা রাজনীতিতে তারা সামিল হচ্ছে এবং এমপি মন্ত্রী হচ্ছে। তো রাজনীতিতে এই সংস্কৃতির পরিবর্তন হওয়াটা খুবই জরুরি। এখানে একটা রাজনীতি, একটা গণতান্ত্রিক আবহাওয়া দরকার, নিয়ম নীতি দরকার। যেমন এখানে অনেক ক্ষেত্রেই নিয়ম নীতি নেই, যে কিভাবে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা ইতিপূর্বে যেটা দেখেছি, নিশ্চয়ই আগামীতে আমরা সেটা চাইব না, যে সেখানে দলের নেতা বা নেত্রী সব কিছু ঠিক করে দেন। এমনকি ছাত্র সংগঠন কি হবে, শ্রমিক সংগঠনের নেতা কে হবে, সব কিছু কিন্তু দলীয় নেত্রী, রাজনৈতিক নেতা কিংবা নেত্রী এটা ঠিক করে দিতেন। তো সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা দরকার, গণতান্ত্রিক চর্চাটা করা দরকার। এখন প্রশ্নটা হচ্ছে যে এই কাজটা কে করবে? রাজনৈতিক দল করবে না অন্তর্বর্তী সরকার করে দেবে? এবং এই সরকার কিন্তু বিপ্লবী সরকার নয়, এবং জনগণের আকাঙ্ক্ষায় জন্য তারা একটা বিপ্লবী সরকার নিজেরাই ক্ষমতা দখল করে গঠন করেছে এমন ব্যাপারও না। এই সরকার কিন্তু হচ্ছে যে শেখ হাসিনার সরকারের পতনের পরে ক্ষমতাচ্যুত হয়ে উনি যখন দেশ ছেড়ে চলে গেলেন, তখন একটা সংকট তৈরি হয়েছে। এই সংকটের মুখে আদালতের অনুমোদন নিয়ে একটা সরকার গঠিত হয়েছে। অতএব এই সরকার অন্তর্বর্তী সরকার, এবং এই সরকারটা যে ঠিক আছে এটা বিপ্লবী সরকার, জনগণ তাদেরকে চেয়েছে, যেমন চীনে হয়েছে কিংবা রাশিয়াতে হয়েছে, এমনকি ইরানেও যে সরকার গঠিত হয়েছে, তো সেই ধরনের সরকার না। কেননা গত জুলাইয়ের অভ্যুত্থান এটা কোনো ক্রমে বিপ্লব ছিল না, এবং তাদের কোনো ঘোষণাও ছিল না, এবং দেশ তাদের হাতে ক্ষমতা আসবে এই আকাঙ্ক্ষাও ছিল না। তো এমন একটা অবস্থায় জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের সঙ্গে জনগণের বিভিন্ন ক্ষুব্ধ অংশ, বিভিন্ন কারণে যারা ক্ষুব্ধ, রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত, দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিতে না পারা, বিভিন্ন ক্ষোভ, যন্ত্রণা, জীবনযুদ্ধে পরাস্ত হওয়া, ভোট দিতে না পারা, এই সমস্ত কিছু এক রেখায় মিলেছে এবং একটা অভ্যুত্থান ঘটেছে। এবং সেই অভ্যুত্থানের জন্য এখানে যারা ক্ষমতায়, যেমন ছাত্রদের, তারাও সেদিন হাজির হয়েছিল, তাদের ভিতরে কোনো আওয়াজ ওঠে নাই যে আমরা সরকার গঠন করব। হ্যাঁ, যখন সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়েছে, এমন কিছু 5 তারিখেও এই আওয়াজটা হয় নাই। 3 দিনের সময়ের মধ্য দিয়ে তারা দাবি তুলেছে যে আমাদের প্রতিনিধি দিতে হবে, এবং সেই দাবিটা পূরণ হয়েছে। অতএব এটা বিপ্লবী সরকার কিংবা অভ্যুত্থানের ভিতর দিয়ে গড়ে ওঠা সরকার না, অভ্যুত্থানের মধ্য দিয়ে সংকট তৈরি হয়েছে। সেই সংকট, যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা পূরণের জন্য অন্তর্বর্তী সরকার হয়েছে, এটা বোঝার দরকার। আমি ব্যারিস্টার সরওয়ারকে একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের চিন্তার জগতে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে, যেখানে আপনি বিপ্লব বলছেন, বিপ্লবী সরকার বলছেন, যেটি আমি বলছি না, যেটি আমি ডিফার করছি। বাট আপনি উল্লেখ করছিলেন যেটা ওই যে এখন ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন অনেকেই দেখতে পাচ্ছেন, এটা তো নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। আমি হাসনাত আবদুল্লাহর একটা পোস্ট উল্লেখ করছিলাম। হ্যাঁ, স্বপ্ন তো দেখতেই পারেন, এটা তো আপত্তির কিছু নেই। তো সেটা হচ্ছে রাজনীতির বাস্তবতা। একটা স্বপ্ন একটা জিনিস, আর একটা রাজনীতির একটা রূঢ় বাস্তবতা রয়েছে, তার মধ্য দিয়ে হওয়া। আর একটা হচ্ছে যে ধরুন একটা দল, যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা দল গঠিত হয়, সেই দলের ম্যানিফেস্টো থাকে, ঘোষণা থাকে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কে প্রধানমন্ত্রী হবে। কিন্তু এই দলের কোনো ব্যক্তি যদি ঘোষণা করে দেয় যে উনি প্রধানমন্ত্রী হবেন কিংবা আমি প্রধানমন্ত্রী হব, তাহলে বুঝতে হবে যে সেখানে গণতন্ত্র চর্চাটা হচ্ছে না ঠিকমতো। কিংবা এটা প্রধানমন্ত্রী হওয়াটা, হ্যাঁ, এটা একটা যদি কথার কথা হয়, সেটা হতে পারে যে আমি স্বপ্ন দেখছি কিংবা আমি চাইছি, কিন্তু একটা দলের কে প্রধানমন্ত্রী হবেন, কে দেশের নেতৃত্বে আসবেন,
সেটা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়। ট্র্যাডিশন অনুযায়ী দলের প্রধান তো সাধারণত বাংলাদেশে নাও হতে পারে, নাও হতে পারে। এই গণতান্ত্রিক অনেক দেশে আছে যে দলের প্রধান হয় না, প্রধানমন্ত্রী হয় না। আমাদের প্রতিবেশী ভারতে আমাদের আছে। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে অনেকের সেই রকম প্রস্তাব আছে যে প্রধানমন্ত্রী দলনেতা এবং ওই দল সংসদ নেতা এক হবেন না, এবং যে দলের পক্ষ থেকে এটা বলা হয়েছে সেই দল কিন্তু তারা 3 দায়িত্বে থাকতে পারবে না। আমি যতদূর মনে পড়ে তারা বলেছে যে 3 দায়িত্বে থাকবে না। তখন হয়তো থাকবেন না, প্রধানমন্ত্রী হয়ে গেলে থাকবেন না, সেটাও হতে পারে। কিন্তু আমাদের দেশে এই দৃষ্টান্ত অবশ্য নেই। হ্যাঁ ছিল, যে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন, মাওলানা ভাসানী বলেছিলেন যে তোমাকে যদি সেক্রেটারি হতে হয় তাহলে মন্ত্রিত্ব গ্রহণ করা চলবে না, এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারে কিন্তু সেটা হয়েছিল। এই যে ব্যারিস্টার সরোয়ার বলছেন যে কিছু মৌলিক কাজ এই সরকার করুক সেটা চান, তার মানে আমি যদি ভুল না বুঝি যে উনি একেবারে নির্ধারিত সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে নির্বাচন করতে হবে এরকম বিবেচনার মধ্যে আমি মনে করি প্রফেসর ইউনূসকে রিজনেবল টাইম দেওয়া দরকার। সেটা কি রিজনেবল টাইম মানে কি? রিজনেবল টাইম তো 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। 2 বছরের ভিতরে সীমাবদ্ধ থাকলে কিছুই পারবে না উনি, পারবে না। এই কারণে আমি বলি, আমি কয়েকটা জিনিস বলি, যে আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, আমি এই দলের জন্য জেল খেটেছি, তারপরেও আমার সিটিজেনের জায়গা থেকে, নাগরিকের দায়িত্ব থেকে আমি বলি যে আপনি রিজভী সাহেবের একটা বক্তব্য দেখছিলেন যে গাড়িতে বসে কান্নাকাটি করে বলছিল যে এই ছেলেরা আমাদেরকে বাঁচিয়েছে, নাইলে কবে বের হতাম, তারা অ্যাঞ্জেল হিসেবে বের হয়েছে। এবং প্রথম কিন্তু অনেক নেতারা কিন্তু রেভলিউশন বলছে এটাকে। এর ভিতরে এই প্রধানমন্ত্রী 2 টার্ম থাকবে কি থাকবে না এইটা নিয়ে তারা স্টেটমেন্ট ঘুরিয়ে দিয়েছে, যেটা পরপর 2 বার হতে পারবে, প্রয়োজনে আবার হতে পারবে। সেখানে তারা অনেক পরপর 2 বার হবে, তারপরে গ্যাপ দিয়ে আরেকবার হতে পারবে, একবার। এটা অনেক উদাহরণ দেওয়া যাবে। আবার এই উদাহরণ দেওয়া যাবে, আমেরিকাতে 2 টার্মের বেশি কাউকে অ্যালাউ করে না। যে আপনার বারাক ওবামা এখনও ফিজিক্যালি এত ফিট যে ওয়াটার স্কেটিং করে, সে বলতে পারতো যে জাতির স্বার্থে করেনি। সো সব ধরনের উদাহরণ আছে। সো এখন এই দেখেন যে 6 মাসের ভিতরে স্টেটমেন্ট কীভাবে ড্রিফটিং অ্যাওয়ে ফ্রম আর্লিয়ার 6 মান্থস কীভাবে আস্তে আস্তে সরে যাচ্ছে। এইখানে কিন্তু জনগণের একটা অংশ রিলেট করবে বিচারকদের যে বয়স বাড়ানো হয়েছিল, সেই বয়স বাড়ানো জাতির স্বার্থে হয়েছিল, জনগণের স্বার্থে, না একজনকে কেয়ারটেকার হেড বানাবার জন্য। তাহলে 6 মাসে যদি আপনার অবস্থান থেকে আস্তে আস্তে সরে যান, তাহলে এই আশঙ্কাটা তো মানুষের পেয়ে বসতে পারে যে আপনি আলটিমেটলি ওই আওয়ামী লীগের মতো একটা শাসন ব্যবস্থা চালাবেন। তাহলে এই বিপ্লবে যে এত বড় স্যাক্রিফাইস হলো, সেটা তো এক ধরনের ব্যর্থতায় পর্যবেসিত হবে। এই কোশ্চেনটা কিন্তু মানে আমি যেহেতু কোর্স সেকশন অফ পিপলের সাথে মিশি, আর্মি অফিসার, লয়ার, সাধারণ মানুষ, এইটা জবাব দিতে হবে বিএনপির যে না, আমরা আমাদের যে ঘোষণা আছে ফ্লেশড 31 পয়েন্টস, এবং সেইখানে আরও বাস্তবতার স্বার্থে যদি আরও পয়েন্ট আনতে হবে, সেইগুলো আরও বেশি ক্লারিফাই করা উচিত বলে আমি মনে করি। যে প্রধানমন্ত্রী কে হবে কোনো দল যদি জয়ী হয়, সেটা আগে ঘোষণা করার উদাহরণ রয়েছে, ইন্ডিয়াতেই আছে। বিজেপি বাজপেয়ীকে ঘোষণা করছিল যে রামকৃষ্ণ আদানির একটু ইমেজ প্রবলেম ছিল এবং সে কখনই প্রধানমন্ত্রী হতে পারে নাই, হি ফাউন্ডেড দ্য পার্টি। সেইখান থেকে তারা ঘোষণা করলো বাজপেয়ীকে, এবং দে কেম টু পাওয়ার। এটা উদাহরণ রয়েছে। বলাই বরং ভালো যে আমাদের প্রধানমন্ত্রী কী হবে, এটাকে আমি পজিটিভভাবে দেখি। এখন আদালতের বই সাইদ ভাইয়ের সাথে এই জায়গাটা আমি ডিফার করি যে উনি বলছে এটা অভ্যুত্থান না রেভলিউশন না, আমি এটাকে রেভলিউশন বলি। আপনি যদি এখন গুগল করেন দেখবেন যে ছোট ডেফিনেশন দেওয়া আছে, এ ফোর্সিবল ওভারথ্রো অফ এ রেজিম ইন অর্ডার টু চেঞ্জ দ্য সিস্টেম অ্যান্ড গভর্নেন্স। তাহলে এই চেঞ্জের আকাঙ্ক্ষা এখানে ছিল, এমন একটি শাসন ব্যবস্থা যেখানে আর স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, লুটেরাতন্ত্র সৃষ্টি হবে না। চেঞ্জের কারণেই কিন্তু এটা হয়েছে। অতএব এটা রেভলিউশন। এখন রেভলিউশনের অনেক ব্যাখ্যা অনেকভাবে দিতে পারে, কিন্তু রেভলিউশন একটা ইমপ্রম্পচু রেভলিউশন সাকসেসফুল হওয়ার পরে যারা রেভলিউশনারি সরকার গঠন করার সমস্ত স্ট্রেংথ ছিল, কুইক ভালো এরকম লোক নিতে পারে নাই বলে এইখানে তারা প্রথম দিকে যারা নেতৃত্ব দিচ্ছে তার ভিতরে একজন আসিফ নজরুল। এই আসিফ নজরুলের উপরে ছাত্ররা ডিপেন্ড করছে, প্রফেসর ইউনূসও ডিপেন্ড করছে। হি হ্যাজ টোটালি ফেইলড টু ফর্ম এ স্ট্রং ইন্টারিম গভর্নমেন্ট, এবং এখানে যারা আছে তার ভিতরে অর্ধেক অকার্যকর,
আর বাকি অর্ধেক ক্রাইসিস ম্যানেজমেন্ট করার কোনো অভিজ্ঞতাই নাই। দুইটা জায়গায় চরমভাবে ফেল করেছে। একটা জায়গা হলো এই ফরমেশন অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, আর একটা হলো আজ পর্যন্ত 50,000 লোককে তারা চাকরি দিতে পারতো। প্রতি মাসে একটা করে মানে সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ তারা দেয় নাই। 12% আমাদের বেকার সমস্যা, এই জায়গা তারা অ্যাড্রেসই করে নাই। গত 15 বছরে যে স্বৈরতান্ত্রিকতা তাদের একদম আওয়ামী লীগ পরিবার ব্যতীত কাউকে চাকরি দেয় না, এটাকে আপনি কীভাবে ফেজ আউট করবেন? দিস ওয়াজ ওয়ান অফ দ্য মেকানিজম যে আপনি করতে পারতেন। এবং প্রতি মাসে, এবং আপনি জানেন যে আর্মিতে এমার্জেন্সি কমিশন বলতে কথা আছে, জাস্ট 4 সপ্তাহ ট্রেনিং করে তাদেরকে অন জব ট্রেনিং শেখানো হয়। তাহলে আমাদের যে আজকে মেসিভ বেকার সমস্যা এইটা হয়েছে, এবং একটা ছেলেকে চাকরি দেওয়া মানে একটা পরিবারকে প্রোভাইড করা, সেই জায়গাটা তারা ঢুকতেই পারে না। ইটস এ চরম ব্যর্থতা। সো আমরা যখন নির্বাচন নিয়ে কথা বলছি এবং নির্বাচন নিয়ে যে বিতর্ক, এই বিতর্কের মধ্যে এখন স্থানীয় সরকার নির্বাচন, আপনি জানেন যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানও বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। জামাত চাইছে, স্থানীয় সরকার উপদেষ্টাও বিভিন্ন সময় সে কথা বলেছেন, এনসিপিরও তাই ধারণা, বিএনপি অবশ্য এবং তার কিছু কিছু মিত্র তারা বলছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন। এবং কেউ কেউ মনে করেন আবার যে স্থানীয় সরকার নির্বাচন করে আমাদের নির্বাচন কমিশন প্রমাণ দিক যে তারা যথেষ্ট ক্ষমতাবান, তাদের দুর্বলতাগুলো কেটে যাবে। আবার অনেকে মনে করেন যে জাতীয় নির্বাচনের চাইতে স্থানীয় সরকার নির্বাচন তুলনামূলক বিচারে অনেক জটিল এবং সমস্যা অনেক বেশি হয় অনেক ক্ষেত্রে। সো আমি আবু সাঈদ খান, আপনার চাওয়া কি? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একটু তার সঙ্গে একটু ডিফার করি, সারার সাহেবের সঙ্গে এই ব্যাপারে ডিফার করি যে আসলে বিপ্লবী সরকার হ্যাঁ জোরপূর্বক ক্ষমতা দখল করে, কিন্তু সেটা বিপ্লবী শক্তি, এখানে কোনো শক্তির উপস্থিতি ছিল না। এবং যদি উপস্থিতি থাকতো তাহলে তাদের সঙ্গে যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নাই, এমনকি চেহারাও দেখে নাই। যে সেই যুবকদেররা বাইরে থেকে একজনকে, অর্থাৎ ফ্রান্সে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংবা বিভিন্ন সেকশন থেকে লোকজন খুঁজে এনে তাদেরকে দায়িত্ব দিতেন না, এবং যাদের কেউ আবার গত 15-16 বছরে মুভমেন্টের ধারে কাছেও ছিলেন, আকাঙ্ক্ষার ধারে কাছেও ছিলেন। এবং ওই যে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিভাবে আপনি এই হলেন, উনি বললেন যে আমার কাছে একটা ফোন আসলো, তো উনি তাদের চেনেন না। তারপরে ফোন আসার পরে ওনাকে বলল যে এরকম দেশের এই অবস্থা, শেখ হাসিনা চলে গেছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, এখন আপনি প্রধানমন্ত্রী। উনি রাজি হলেন না, দ্বিতীয়বার রাজি হলেন না, তৃতীয়বার তিনি এদের আগ্রহ দেখে উনি রাজি হলেন। এই তো তার বক্তব্যটা। তাহলে বোঝা যাবে যে এটা কোনো অবস্থা, অর্থাৎ দেশটা একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায় এবং সেইটাকে ওভারকাম করার জন্য, এটা উত্তরণের জন্য সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের কাছে হ্যাঁ আমি স্বপ্ন দেখতে পারি অনেক কিছু বদলে দেবে, কিন্তু যে সরকারের কোনো পলিটিক্যাল গোল নেই, যে সরকার এখন পর্যন্ত যে ঠিক আছে বিভিন্ন জনের কাছে প্রশ্ন দিয়েছে, প্রশ্নমালার ভিত্তিতে এখানে কতগুলা নীতির জায়গা তারা ঠিক করবে, তো এইটা তো হতে পারে না। আসলে তো একটা রাজনীতির একটা গোল থাকা দরকার, পলিটিক্যাল উইল থাকা দরকার, এবং তার ভিত্তিতে অগ্রসর হতে হবে। একটা সরকার যার কোনো পলিটিক্যাল উইল নেই, অর্থাৎ একটা ব্যবস্থাপনা, একটা নির্বাচনী ব্যবস্থাপনা কিংবা একটু দেশের প্রাথমিকভাবে হ্যাঁ এর পক্ষে কিছু সংস্কার করা দরকার, এটার পুলিশ ছাড়ে ঢেলে সাজানো সম্ভব, প্রশাসনিক সংস্কার করা সম্ভব, এগুলো তাদের পক্ষে সম্ভব। কিন্তু দেশটাকে একটা উল্টে দেওয়া, একটা বৈপ্লবিক পরিবর্তন আনা এই ধরনের অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব না। অতএব সেখানে একটা নির্বাচিত সরকারের কাছে যেতে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। এবং এইটা একটা নির্দিষ্ট সময়, সেটা নিশ্চয়ই 6 মাসের মধ্যে কি 8 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তাদেরকে চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং তার আগে অন্যান্য নির্বাচন এর ক্ষেত্রে আমার মনে হয় কোনো কিছু বিবেচ্য হওয়া উচিত না, সেটা আর এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। অতএব সেখানে পার্লামেন্ট নির্বাচন, যার মধ্যে দিয়ে সরকার গঠিত হয়, সেই নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। হ্যাঁ, তার বাইরে কিছু নির্বাচন তো হতেই পারে, যেমন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এটার সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অনেকের মধ্যে বক্তব্য আছে যে সেখানে তো লেভেল প্লেইং ফিল্ড নেই এবং পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই পুরো নিয়ন্ত্রণে নিয়েছেন। ইভেন আন্দোলনে সংগ্রামী ছিল অনেক ছাত্র সংগঠনও এখন ক্যাম্পাসগুলোতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা করতে পারছে না। সেই ক্ষেত্রে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সেখানকার যে ছাত্র সমাজ তারা সিদ্ধান্ত নিতে পারে, সেটার সঙ্গে আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের কোনো বাধা থাকা উচিত না। কিন্তু এখানে অন্য কোনো অর্গান, স্থানীয় সরকার কোনো অর্গানের নির্বাচন আমার মনে হয় এটা ঠিক হবে না। পার্লামেন্ট ইলেকশনের
মধ্য দিয়েই এখানে সরকার গঠন করা এবং সেই সরকারকে দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, এই সরকারের পরিবর্তন করা, সংস্কার করা, মানে এই সরকারটার দলগুলো সংস্কার করা, নিয়ম নীতি এগুলো হতে পারে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কিছু উদার হওয়া দরকার। যেমন আজকে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, কেন দীর্ঘদিন ধরে দেশে দুটো দল ছিল ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। এই যে দ্বিদলীয় একটা ব্যবস্থা ছিল, এই দ্বিদলের মধ্য দিয়ে একটা দল যখন চলে গেছে তখন বিএনপির অবস্থা হচ্ছে একক দল, এক চাকার গাড়ির মতো, অর্থাৎ দ্বিতীয় কোনো বিরোধী দল নেই। তো সেই জায়গা থেকে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতাটাকে কিভাবে ওভারকাম করা যায়, সেই গণতান্ত্রিক পরিবেশ ইত্যাদি সেইগুলো বিবেচনা, সেখানে বিএনপিকে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এবং আমি একমত যে বিএনপি বলেছেন যে তাদেরকে, যেমন তারেক রহমান বলেছেন যে কেউ যদি যৌক্তিক কথা বলে উনি সেটা গ্রহণ করবেন। তো আমার মনে হয় সেই উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বিএনপিকে কিছু কিছু জিনিস গ্রহণ করা উচিত। যেমন হ্যাঁ, তাদের যে ৩১ দফার মধ্যে আছে যে পরপর দুটা, তো কিন্তু এই জায়গা থেকে দুই টান, এটা আপত্তির কিছু নেই। এখন যদি কেউ ব্যক্তিকে দেখে সংবিধান পরিবর্তনের কথা চিন্তা করে তাহলে সেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। যেমন বঙ্গবন্ধুকে সামনে রেখে তো সেখানে ৭২ সালে সংবিধান হয়েছিল, যে কারণে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছিল, আসলে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা দেওয়া হয়েছিল। তো শেখ মুজিবুর রহমান সমস্ত ক্ষমতার মালিক হয়েছিল। তো এই জায়গাটা থেকে তো আমার মনে হয় এই দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কোনো দল যদি মনে করে আগামী দিনে কে প্রধানমন্ত্রী তাকে কয় টান রাখতে হবে, এই বিবেচনাগুলো করা উচিত না। এখানে রাষ্ট্রীয় নীতি সেটা একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, দলনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সেটা করা উচিত। এই ধরনের পরিবর্তন টানা দরকার। ৭০ অনুচ্ছেদের ব্যাপারে অবশ্য সবাই প্রায় একমত, কাছাকাছি এসছে, এটা কোনো ব্যাপার না। এখন হচ্ছে 4 বছর কি 5 বছর, এটা বড় বিতর্ক না, এটা সেটেল করতে পারে। এবং এখন মনে হয় বিএনপি সহ সবাই একমত হয়েছে যে রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতা থাকা উচিত। এবং রাষ্ট্রপতি কেবল মিলাদ পড়াবে আর কি জানাজায় হাজির হবে, যেটা শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তো এই ধরনের কতগুলো জায়গা পরিবর্তনের ব্যাপারে একমত হতে পারে। আর একটা হচ্ছে যে এটা কিভাবে হবে, তো সেখানে তো একমতের ভিত্তিতে সেটা তো র্যাটিফাই করার বিষয়। সেখানে ক্ষমতায় নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে তো প্রমিস করতে হবে, কমিটমেন্ট করতে হবে। যেমন শাহাবুদ্দিন সাহেবের কাছে যেটা কমিটমেন্ট করেছিলেন 3 জন, ঠিক তেমনই করে আজকের নির্বাচনে অংশগ্রহণকারী নিবন্ধিত দলগুলোকে একটা কমিটমেন্টে আসতে হবে। আমিও একমত যে বিএনপির এখানে সবচেয়ে বড় ধরনের একজন রেসপন্সিবিলিটি আসবে। এবং একটা মৌলিক প্রশ্ন ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার? আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। কারণ এখানে যে মানুষের যে সেবা, এই সেবাগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এবং 15 বছর যে মানুষ ভোট দিতে পারেনি, ভোটের আমাদের টেস্টের আগে প্রি টেস্ট হয়, তারপরে মূল পরীক্ষার আগে আবার টেস্ট হয়। তো মানুষ যে ভোট দিতে পারে সেইটা স্থানীয় সরকার থেকে শুরু হলে ভালো হতো বলে আমি মনে করি। এবং সেখানে বিএনপি গেইন হতো, কারণ ওই আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার মতো পরিস্থিতি এখন নাই। যদি 2-1 দাঁড়ায় তাদেরকে মানুষ ভোট দেবে না, বিএনপির প্রার্থী আসবে এবং মার্কা ব্যতীতই আসবে। এর মাধ্যমে এই স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্রের চর্চাটা হলে সংসদ নির্বাচনটা ভালো হতো বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার নির্ভর জায়গা থেকে বলছি। তার মানে যে বিএনপির সামনে যে চ্যালেঞ্জটা, যে তারেক সাহেব এখন অনেক ভালো কথা বলছেন এবং আমি নিজেও চাইছিলাম যে উনি এইভাবে কথা বলো। ওনার সামনে ফার্স্ট চ্যালেঞ্জ যে উনি ওনার যোগ্যতায় নেতৃত্ব দেখাতে পারছেন, তার যোগ্যতায়। যে পরিবার একটা ফ্যাক্টর, কিন্তু জুনিয়র বুশের মতো রাজনৈতিক প্রক্রিয়া উনি এখানে আছেন। এবং উনি যে সুশাসন ন্যায় বিচারের কথা বলছেন সেইটা যাতে গ্রাউন্ডে রিয়ালিটি হিসেবে আসে। মুখে সুন্দর কথা, কিন্তু গ্রাউন্ডে যদি দেখা যায় যে অনেকে জমি দখল করছে, দখল করছে, তখন কিন্তু মানুষ বলবে যে ওই কথার কোনো দাম নাই। সেটাও নিশ্চিত করা সম্ভব। এই লোক ওনাদের খুঁজে বের করতে হবে যে যারা কোনো অবস্থায় মিথ্যে কথা বলে না, লাইক প্রাচীন গ্রিসের পলিটিশিয়ান পেরিকালস। এই লোক দিয়ে কমিটি করে যারা দুশ্চরিত তাদেরকে সরিয়ে দিতে হবে, একদম ওই জিও রহমানের ওই পলিসিটা। সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট জিও একজন পেরিকালস ক্যারেক্টারের ছিলেন, যে ভালো মানুষ বাছাই করার প্রক্রিয়া, সামনে আনার প্রক্রিয়াটা রাজনৈতিক দলে থাকতে হবে। জেনারেল নুরুল ইসলাম শিশু সব জায়গা থেকে ট্যালেন্ট হান্ট করে তারপরে এই দলটা গঠন করেছিল, সেটা ভেরি মাচ পসিবল। এবং এটা কিছুই না, মানে সঠিক জায়গায় পরামর্শ করলেই উনি এটাকে এক্সিকিউট করতে পারে। শূন্যতা একটা সৃষ্টি হয়েছে, আবার শূন্যতার একটা পজিটিভ দিকও হয়েছে।
যে আওয়ামী লীগ যেহেতু ফেজ আউট হয়ে গেছে এবং আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের আর কোনো কামব্যাক করার চান্স দেখেন না? হ্যাঁ, আমি পলিটিক্স, আমি ক্ষমতায় বলছি না। আওয়ামী লীগের চান্স ফেরত আসার চান্স আপনার সুযোগ সৃষ্টি হবে যদি বিএনপি অথবা যারা ক্ষমতা আসবে তারা যদি ওই রকম ভুল করতে থাকে, মেসিভ ভুল করতে থাকে, যে একই ধরনের শাসন ব্যবস্থা, চুরি ডাকাতি এইগুলা, গুন্ডা বদমাইশি, মানি পাচার এগুলা, তাহলে আওয়ামী লীগকে দূরে রাখার বড় ইনস্ট্রুমেন্ট কি? বড় ইনস্ট্রুমেন্ট হলো এই যারা নতুন দল করছে এরা এবং এক্সিস্টিং যারা দল আছে তাদের ভিতরে কোয়ালিটি পলিটিক্স করতে হবে। তোমার চেয়ে কে ভালো কোয়ালিটি, নট গোয়িং ব্যাক টু দ্যাট ওল্ড, এই যে আওয়ামী লীগ টাইপের রাজনীতি না করা। এবং আওয়ামী লীগ বসে আছে, ইন্ডিয়া বসে আছে এটা দেখাতে যে যারা ক্ষমতা আসবে তারা এত ভুল করবে যে তখন মানুষ বলা শুরু করবে যে আগে ভালো ছিলাম। তাহলে একটা কোয়ালিটি কন্টেস্ট করতে হবে, কোয়ালিটি, যে কে কার চেয়ে বেশি ভালো। যেমন আপনি যদি বিলাতে গিয়েছেন, দেখেন ওখানে ওয়ার্ড কমিশনাররা তারা কম্পিটিশন করে কার ওয়ার্ড কার চেয়ে বেশি ভালো, ফুটপাত কার ভালো, ফুলের বাগান কার ভালো, কোথাও কোনো ফুট হল নাই। আর এখানে যারা এই ওয়ার্ড কমিশনার সব চোর, কে কার চেয়ে বেশি চুরি করতে পারবে। সো আপনার এই ভালো মানুষ দিয়ে রাজনীতি করে দেখাতে হবে, তখন মানুষ আওয়ামী লীগকে ভুলে যাবে, তখন বলবে না ঠিক আছে আওয়ামী লীগ এরা নিজেরাই দিয়ে কম্পিটিশন করতেছে। সেই ক্ষেত্রে কী হতে পারে, বিএনপি একদিকে হতে পারে ইন আপকামিং ডেস এবং বাকি সবাই আবার একটা অ্যালায়েন্সও হয়ে যেতে পারে। সো যদি একটা গুণগত মান পলিটিক্স করে, ভালো রাজনীতির একটা কম্পিটিশন হয়, তখন কিন্তু দে উইল রিমেন অ্যাট বে। আর যদি ওই একই রকম ভুল করে, একই রকম মানি লন্ডারিং, একই রকম লুটপাট, একই রকম মানে এই অপশাসন দুঃশাসন, তখন কিন্তু মানুষ আবার ওই দিকে ঝুঁকে পড়তে পারে। এইটা মনে হয় তাদের একটা বড় অংশ, রিমেনের একটা অংশ বাংলাদেশে রয়ে গেছে এবং সুযোগ পেলেই জেগে উঠবে। এবং এখন হালকা মিছিল টিছিল শুরুও করেছে, কামব্যাক করার কিন্তু লক্ষণ সামনে চলে আসছে। সেইখান থেকে সরিয়ে রাখার উপায় হইল ভালো রাজনীতি করা, সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দলের ভিতরে যারা অন্যায় করবে, দুর্নীতি করবে, জমি দখল করবে, তাদেরকে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এই নতুন দলটা আমি দুইটা ভালো জিনিস আমি লক্ষ্য করেছি। যে আগে একজন আনোয়ার হোসেন মঞ্জু নামে একজন মন্ত্রী ছিল আমার এলাকার পিরোজপুরের, তার একজন এপিএস ছিল, জলবায়ুর টাকা সব চুরি করে ফেলেছে। 200 ইভেনচুয়ালি আনোয়ার হোসেন মঞ্জুকে হারিয়ে সে এমপি হয়েছিল এই 7ই জানুয়ারি। 216টা ব্রিজের টাকা খাইয়ে ফেলাইছে। ওই যে ইঞ্জিনিয়ার, সে টাকা কীভাবে স্যাংশন করলো, তাকে তো ওপেন ট্রায়াল করা উচিত। একটা অর্ডিন্যান্সের মধ্যে আইন করে ওপেন ট্রায়াল, একদম সরব উদ্যান। এটা সে টাকা ব্রিজ হয় না, এই টাকা উঠে নিয়ে গেছে, 1000 কোটি টাকা চুরি করে খাই ফেলেছে। ওই রকম অনেক এপিএস ছিল গত রেজিমে। এবার দেখলাম এই 2-3 জনের অ্যাডভাইজারের এপিএসরা একই কাজ করছে, কিন্তু তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া হয়েছে। এইটা হলো পজিটিভের জায়গা, যে ধরা পড়ছে এবং জনগণ জানতে চায় কত টাকা তারা চুরি করছে এবং দ্রুত বিচার চায়। সেই জন্য এই সরকারকে উচিত ছিল আরও স্ট্রংভাবে গঠিত হওয়া। যেমন একজন এই জ্বালানি উপদেষ্টা আছে মিস্টার ফায়াজ করিম বোধহয়, ফজল কবির খান। হ্যাঁ, তো বাংলাদেশে কি আর মানুষ নাই? আওয়ামী লীগের সময় 5 তারিখের আগে অনেক সাহসী মানুষ কথা বলছে, আপনার এই প্রোগ্রামে কথা বলছে। একজনকে কেন জ্বালানি থাকতে হবে, যোগাযোগ, রেল, বাংলাদেশের মানুষ নাই? এই যে একটা ভালো স্ট্রং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো না, এই দায় তো এদের উপর পড়বে এবং তারা যদি ফেল করে তখন এদেরকে মানুষ তাড়াবে। তো যার জন্য আমি মনে করি যে বিএনপির সামনে সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি আসতেছে যে তারা জনআকাঙ্ক্ষা ধারণ করে সঠিক রাজনীতি করতে পারে কিনা, এবং এইটা একটা বড় সুযোগ। কিন্তু বিএনপির এইটা ভুল হচ্ছে কিনা আমি আবারও বলি, তারা এটা ডিবেট করা উচিত। যে ইন্ডিয়া যেটা চাচ্ছে, ইন্ডিয়া কোনোদিন এই অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবে না এবং তাদেরকে ব্যর্থ করতে চায়, বিকজ আওয়ামী লীগের পতনের সাথে সাথে ইন্ডিয়াও ভাবছে তাদেরও পতন হয়ে গেছে। সেই জন্য এদেরকে তারা আনস্টেবল করার চেষ্টা করবে। যে ভাষায় ইন্ডিয়া কথা বলছে, একই ল্যাঙ্গুয়েজে যদি বিএনপির কিছু নেতা কথা বলে, তাহলে একটা বড় ধরনের রং মেসেজ যেতে পারে। কি সেটা? প্রেসিডেন্টকে রক্ষা করতে হবে, সংবিধান পরিবর্তন করা যাবে না, আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না, এই এসকনকে ব্যান করা যাবে না, তারপরে আরও অনেক কিছু আছে। এইগুলা একই কথা কিভাবে কায়দা করে বিএনপির কিছু নেতার মুখ থেকে এই ভাষ্য যখন বের হয়, দিস মাইট গো এ রং মেসেজ। এইখানে বিএনপির অত্যন্ত কেয়ারফুল হতে হবে। বিএনপির ওই জায়গায় থাকতে হবে প্রেসিডেন্ট জিয়া, জনস্বার্থে, দেশের স্বার্থে সবার আগে। সেখানে যদি অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড হয়, হবে। ইন্ডিয়ান ব্লেসিং নিয়ে ক্ষমতা আসতে হবে, এই ধারণা যারা পোষণ করে। এখন ইন্ডিয়া নির্বাচনের কথা বলছে বলে অন্য কেউ যদি নির্বাচনের কথা বলে, সে ইন্ডিয়ার দালাল হয়ে যাবে? দালাল না হতে পারে, কিন্তু যখন টোনটা একরকম হয়, টোনটা যখন একরকম হয়, তখন বাস্তবতার কারণে আমি চাইতে পারি না, এবং আমি চাইলে, ইন্ডিয়া চাইলে সেটা এক হবে কেন? না, আমি চাইতে পারি,
কিন্তু যখন একই টোন হয় আপনি বাংলাদেশের কয়জন মানুষ এই পার্থক্যটা বুঝবে? যার জন্য বারান্দায় একটা আলোচনা এইভাবে আসছে যে আওয়ামী লীগ যেভাবে ইন্ডিয়ান পদলহনকারী রাজনীতি করছে সেই জায়গাটা কি বিএনপি কেউ কেউ নিতে চাচ্ছে? তাহলে বিএনপির যে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, সেইটাকে ধারণ করবে। তাহলে নতুন দল করছে তারা আবার সেখানে ঢুকে পড়ে কিনা, এইটা বিএনপির সামনে চ্যালেঞ্জ। বিএনপিকে অরিজিনাল যে কারণে বিএনপি পপুলার হয়েছে, প্রেসিডেন্ট জিয়ার পলিসি, সেখানে থাকতে হবে। মিস আবু সাইদ খান, আপনি বলবেন, এবং আওয়ামী লীগের ফেরত আসার প্রসঙ্গটা আমি আলোচনায় নিয়ে এসেছিলাম, সেটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে সংস্কার, আপনি ঐকমত্য কমিশন নিয়ে খানিকটা কথা আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করছিলেন। সংস্কার যদি নাই হয় তাহলে সেটা জুন পর্যন্ত কেন নির্বাচন, বা কেন মনে হচ্ছে যে আসলে ওই সংস্কারের জায়গাটা সেখানে আপনি আসলে কোনো সম্ভাবনা দেখেন? আচ্ছা, আমি কথা সূত্র ধরেই বলি। প্রথমত হচ্ছে যে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো বলা হয়েছে তার চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বিএনপির নেতারা অনেক রাজনৈতিকভাবে খুব পরিশীলিত এবং সমস্যাগুলোকে চিহ্নিত করে বক্তব্য দিচ্ছেন, কিন্তু নিচের দিকে সেটার প্রতিফলন নাই। নিচের দিকে এক ধরনের খাই এবং এক ধরনের কর্মীরা কিছু কিছু অপকর্মে জড়িয়ে পড়েছে, এবং সেই ব্যাপারে নেতৃত্ব অবশ্য অনেককে বহিষ্কার করছে, শাস্তিও দিয়েছে, কিন্তু এটাকে বন্ধ করতে পারছে না। আমার মনে হয় বিএনপির জন্য এটা হলো চ্যালেঞ্জ, এবং বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দল সাজানো এবং দলটার গণতন্ত্রায়ন এবং দলটাকে সাজানো, এবং এই একই চ্যালেঞ্জ কিন্তু এনসিপির জন্য। এবং ছাত্রদের সামনে চ্যালেঞ্জ রয়েছে। ছাত্রদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের সামনে তাদের লক্ষ্যটা স্পষ্ট না, তারা যে ভিত্তির উপর তাদের আদর্শিক অবস্থানটা স্পষ্ট নয়। আমার মনে হয় সেটা ঠিক করা দরকার। কখনো তারা মুক্তিযুদ্ধের সঙ্গে 24কে তুলনা করছে, কখনো এটাকে একটা বিপ্লবী কথা বলছে, কখনো এমন কথা বলছে যেটা হচ্ছে জামাতের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছে, তাতে মনে হচ্ছে যে তারা 71কে ধারণ করতে পারছে না। আমার মনে হয় ছাত্রদেরকেও রাজনীতির তার লক্ষ্যটাকে ঠিক করা উচিত, এবং কখনো কখনো রাষ্ট্রীয় অর্জনগুলোকে নিয়েও তারা কথা বলছে। ধর্মনিরপেক্ষতা একটা অর্জন, রাষ্ট্রের অর্জন, অর্থাৎ রাজনীতি হবে সেটা ধর্মের দ্বারা, কোনো ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। রাজনীতি তার নিজস্ব বাস্তব প্রয়োজনে পরিচালিত হবে। এই যে বোধটা দীর্ঘদিন পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে যেটা এখানে পাকিস্তান বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ধারণ করেছিল, যেমন তখন ধর্মের নামে শাসন করা চলবে না, শোষণ করা চলবে না, অর্থাৎ সেখান থেকে ধর্মনিরপেক্ষতাটা এসছে, কিন্তু ধর্মনিরপেক্ষতাটা নিয়েও এক ধরনের চ্যালেঞ্জ করা হচ্ছে। কিংবা এখানে শোষণ মুক্তির জন্য সমাজতন্ত্র বক্তব্যটাকে সংবিধানে অন্তর্ভুক্ত আছে, সেটা নিয়েও তারা এক ধরনের চ্যালেঞ্জ করছে। অতএব তাদের আদর্শিক অবস্থানটা, রাজনৈতিক আদর্শিক অবস্থানটাও স্পষ্ট করা উচিত। এবার হলো আপনার নেক্সট প্রশ্ন আসি, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের আজকে যে বাস্তবতা, এবং শেখ হাসিনা তো রাজনৈতিকভাবে যে সাহস এবং যে বক্তব্য দিয়ে তিনি ছিলেন, মনে হচ্ছিল যে কাউকে কেয়ার করছেন না, কিন্তু তিনি পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের চরম পরাজয় ঘটেছে এবং নেতারা এখন পালিয়ে আছে ইত্যাদি। অতএব এই মুহূর্তে আওয়ামী লীগের আপাতত যে এই নির্বাচন, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। হ্যাঁ, তবে নির্বাচন করার মধ্য দিয়ে তারা কিছু সিট পেতেই পারে, এবং একটা দীর্ঘদিনের দল, এবং একটা দলের মধ্যে দলটা যখন পচে যায় তার ভিতরে তো কিছু ভালো অংশ থাকে, কিছু ভালো মানুষ থাকে, তো তারা এই ধরনের কিছু সিট তো তারা পেতেই পারে। কিন্তু এই দল রাজনৈতিকভাবে ফ্যাক্টর হয়ে ওঠা, সেটা হ্যাঁ ফ্যাক্টর হয়ে উঠতে পারে, আমিও একমত। এটা উঠতে পারে যে যারা আগামীতে সরকার গঠন করবেন, আন্দোলনের শক্তি, তারা যদি ব্যর্থ হয় তখন তারা হয়তো বা ফ্যাক্টর হয়ে উঠতে পারে, কিন্তু সেই সম্ভাবনা মানে এই অদূর ভবিষ্যতে আমি দেখি না। তো এগুলো একটা ব্যাপার। নেক্সট প্রশ্নটা কি আপনার? সংস্কারের প্রসঙ্গটা বলছিলাম, সংস্কারের প্রশ্ন হচ্ছে আপনি কি দেখেন কিনা যে আসলেই সিগনিফিক্যান্ট কোনো সংস্কার হবে যার জন্য নির্বাচনকে বিলম্বিত করা যৌক্তিকতা আছে? এইটা তো শুনেন, এই সংস্কার তো রাজনৈতিক দলের ঐক্যমত্য ছাড়া, তো এই ঐক্যমত্য ছাড়া এটা হবে না। আর একটা হলো পার্লামেন্টে সেটা করতে হবে, এবং এই সরকারও বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন, ওই সাক্ষাৎকারে আল জাজিরা সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই আগেই বলেছেন যে তাদেরকে একটা জুলাই ঘোষণার মধ্য দিয়ে তাদের কমিটমেন্টটা করতে হবে। তো তাহলে এইটাকে রাজনৈতিক দলকেই সংস্কার করতে হবে। তো এখন হচ্ছে যে কিছু সংস্কার, একটা অর্থবহ ভালো নির্বাচনের জন্য সংস্কারটা তারা করবেন। আর একটা হলো পলিটিক্সটাকে মনে করতে হবে, পলিটিক্স হচ্ছে একটা শিল্প, এটাও একটা আর্ট। এবং যেমন একজন শিল্পীকে
তো তার শিল্পকর্ম সম্পর্কে উপদেশ দেওয়া যায় না, বাইরের কেউ যে শিল্পকর্ম বোঝে না সে তাকে উপদেশ দিতে পারে না। ঠিক তেমনই করে আমলা, বুদ্ধিজীবী, তারা অনেক দাবি তুলতে পারে, অনেক অ্যানালাইসিস করতে পারে, কিন্তু রাজনৈতিক দল তার এই রাজনৈতিক শিল্পটা পরিচালনা করার দায়িত্ব তাদেরকেই নিতে হবে এবং সেই জন্যই রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে। যদি কেউ মনে করে যে আমলারা, শিক্ষকরা কিংবা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক উনি রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে রাজনৈতিক দলকে সেই নির্দেশ দেবে, এটাও বাস্তবে সম্ভব না। হ্যাঁ, অ্যানালাইসিস করতে পারে, বুদ্ধিজীবীরা পথ দেখাতে পারে, কিন্তু চলতে হবে রাজনৈতিক দলকে। অতএব সমস্ত সামগ্রিক দায়িত্ব রাজনৈতিক দলকে দিতে হবে এবং রাজনৈতিক দলকেও নিজেদেরকে পরিশুদ্ধ হতে হবে এবং সেইটি হলো বিষয়টা। অতএব সেই পরিশুদ্ধ হওয়ার জন্য জনগণের মধ্য থেকে চাপ আসতে পারে, দাবি দেওয়া এগুলো ওঠা দরকার যে রাজনৈতিক দলের, যেমন এখন ধরি যে সবচেয়ে বড় প্রশ্ন যেটা এসছে যে রাজনৈতিক দল কোত্থেকে টাকা পান। হ্যাঁ, ব্যবসায়ী কিংবা ধনী লোক কিংবা জনগণের কাছ থেকে টাকা নেওয়ার কোনো অপরাধ নেই, কিন্তু সেটা ট্রান্সপারেন্ট হওয়া দরকার, সেটা স্পষ্ট হওয়া দরকার এবং বলা দরকার যে কোন দল থেকে নেওয়া হয়। যেমন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের সময় সেখানে লাঞ্চ পার্টি কিংবা ডিনার পার্টি দিয়ে সেখানে কে কত টাকা দিলেন সেটা ঘোষণা করে দেওয়া হয়, পত্রিকা এসে যায় যে অমুক দল, অমুক কোম্পানি, অমুক প্রতিষ্ঠান এত টাকা দিয়েছেন এবং সেটা ট্রান্সপারেন্ট যুক্তরাষ্ট্রের মতো দেশে। কিন্তু আমাদের দেশে যে টাকা নেওয়ার যে পদ্ধতি সেটা মোটেই না, এমনকি সেই টাকা নিয়ে দলের ভিতরে প্রশ্ন ওঠে যে কোন কোম্পানি কত টাকা দিয়েছেন, সেগুলো নিয়ে প্রশ্নটা। এটাও আমি এক লাইনে শেষ করি, ব্রিটিশ আমলেও কংগ্রেস এবং মুসলিম লীগ তাদের অর্থনৈতিক ফান্ড, এই বাজেট তারা তাদের মিটিংয়ে সম্মেলনে পাশ করাতে হতো যে এত টাকা এইভাবে এসছে, এই টাকা এইভাবে ব্যয় হবে। কিন্তু আজকে তো এটার কোনো বালাই নেই, ওখানে কমিটি গঠন ইত্যাদি নিয়ে আলোচনা হয় কিন্তু তার অর্থনীতি নিয়ে কোনো সম্মেলনে আলাপ হয় বলে আমার জানা নেই। জি, এইটা আর একটা বড় সংস্কারের জায়গা রাজনৈতিক দলে, এবং এই প্রোগ্রামের মধ্যে আমি জানতে চাচ্ছি এবং আগেও বলেছি যে নতুন দল যেটা গঠিত হয়েছে এনসিপি, তারা বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়েছে কিনা এটা অফিসিয়ালি জানতে চাচ্ছি। রাজনৈতিক দলের যে টাকার উৎস সেটা কয়েকটা জায়গা থেকে আসে, আপনার সদস্যদের চাঁদা এবং মূলত ডোনেশন। তো রাজনৈতিক দলের চাঁদা এটা বৈধ, যিনি টাকা দিয়েছেন এইটা বার্ডেন তার যে সে লিগ্যাল মানি দিয়েছেন, টাকা নেওয়ার ভিতরে কোনো অপরাধ নাই। কিন্তু টাকা চাঁদা নিয়ে যদি পরবর্তীতে অবৈধ কাজ করবে এবং সেইখানে সরকার কোনো ব্যবস্থা নেবে না, এইটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই সোশ্যাল মিডিয়ায় যেটা আসছে বসুন্ধরা গ্রুপের কাছে টাকা নিয়েছে, আমি মনে করি এনসিপি মাস্ট ক্লিয়ার ইট, যে আপনি যেটা বলছেন সেখানে অডিট হবে কে কে দিছে এবং সেই টাকা কীভাবে খরচ হয়েছে। এই জায়গাটা আমাদের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত এইটা পরিচর্যা করে না। তো নতুন দল হিসেবে এই গুণগত মানটা তারা আনতে পারে। তো ওই জায়গাটা আবার একটু আসে যে জনগণ অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে, কেন এই ধারণাটা উনি সামনে আনলেন? এর ভিতরে প্রলং করার একটা বীজ বপিত হতে পারে। এক, দুই নম্বর হলো যে দ্রব্যমূল্য যে রমজান মাসে কমিয়ে রাখতে পেরেছে এবং কোনো লোডশেডিং হয় নাই, এটা এক ধরনের সাকসেস ছিল। এবং এই বিদ্যুৎ অ্যাডভাইজার বলেছে যে তেমন একটা হবে না, লোডশেডিং হবে না। ইটস গুড, মানুষ এগুলো শুনতে চায়। দেখেন যে বাংলাদেশের মানুষ কত অল্পতে তুষ্ট, সামান্য একটু দাম কমায় রাখতে পারছে, যেখানে মরিচ নিয়ে পর্যন্ত সিন্ডিকেট করছে, পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট করছে। হোয়াট এ কান্ট্রি উই স লাস্ট 15 ইয়ার্স, যে টাকা মানুষের পকেট কেটে মরিচের সিন্ডিকেট করতে হবে। সেইখানে রোজার মাসে রিজনেবলি দামটা কমায় রাখাতে মানুষ খুশি হয়ে গেছে এবং ঈদের জামাতে ওনার সাথে হাত মেলে 5 বছর 5 বছর 5 বছর বলে যাচ্ছে। সো এটা তো এক ধরনের এক্সপ্রেশন। এই জায়গা থেকে রাজনৈতিক দলের এখনই বলতে হবে যে মানুষের আকাঙ্ক্ষাটা কী। কমপ্লিটলি মানুষের নিজের নেতাকর্মীকে স্যাটিসফাই করার চেয়ে রাজনৈতিক মানে মানুষের যে আকাঙ্ক্ষা সেইটাকে অ্যাড্রেস করতে হবে। তো এইটা যদি না করে তাহলে আবার ব্যর্থতায় পর্যবেসিত হবে। রাজনৈতিক দলের ভিতরে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না। একজন সরকারি কর্মকর্তা যদি অনৈতিকতা করে, মনে করেন চরিত্রহীন কাজ করে অথবা দুর্নীতি করে, তাকে তো ডিসমিস করা হয়। বেঁচে থাকতে পারে রাজনৈতিক দলকে চাঁদা দিয়ে। তো সেইখানে যদি সেই ব্যবস্থা হয় এবং জনগণের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি আমরা এই করি এবং আইনের মাধ্যমে আছে কর্মকর্তা কর্মচারী আইন যেটা 18 সালে হয়েছে, তাহলে রাজনৈতিক দল করে আপনি দুর্নীতি করে বেঁচে যাবে
সেই সংস্কৃতিতে আমাদেরকে একদম কমপ্লিটলি সরে আসতে হবে। যে দল দেখাতে পারবে কোনো চরিত্রহীন লোক এই দলের সদস্য না, তাদেরকে জনগণ সবসময় ভোট দেবে, জনগণ তাদের সাথে থাকবে। ওই সংস্কার এইখানে দরকার বলে আমি মনে করি। এবং রেভলিউশনের কথা আসছে, আবার একটু শেষ করি যে রেভলিউশন কিন্তু শুরু হয় ছোট্ট একটা ইস্যু দিয়া, পিছিয়ে যায়। এই জিল্লুর ভাই এই প্রোগ্রামে 5ই আগস্ট হওয়ার একদম 27 দিন আগে একটা টকশোতে আমি বলছিলাম বিগিনিং অফ এন্ড। তখন কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, বিকজ ব্যাক অফ আওয়ার মাইন্ড এটা ছিল। ওই আলোচনা আসছিলাম যে শুধু রুটির দাম বাড়িয়েছে আলজেরিয়াতে, সেই রুটির দামের উচিলায় সরকারের পতন হয়ে যায়। আর জিম্বাবুয়েতে রবার্ট মুগাবে, যে স্বাধীনতা যুদ্ধের যে নেতা ছিল, তার ওয়াইফের ক্ষমতা বাড়াতে যে তার পতন হয়ে যায়, এবং পরিস্থিতি এমন হয়েছিল সে রুটি কিনে খেতে পারতো না। তো যে কোনো উদ্বুদ্ধন এইভাবে ছোট ইস্যু দিয়ে হয়, এবং তখন মনে হচ্ছিল যে ছাত্রদের উপরে ওইভাবে স্টিমুলেশন চালাতে পারবে না, এবং এইটাই কিন্তু একদম হয়ে যাবে, অ্যান্ড দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। ধন্যবাদ। সেই জন্য মিস্টার আবু সাঈদ। আচ্ছা, এটা ঠিক যে রমজান মাসে দ্রব্য মূল্যটা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, এবং এখানে শহরের জনগোষ্ঠী তারা খুবই খুশি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটাও বিবেচনা দরকার, যে কৃষকের স্বার্থ, উৎপাদকের স্বার্থ রক্ষিত হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু হয় নাই। সবজি ইত্যাদির দাম তাদের নিশ্চিত হয় নাই। অতএব সেখানে দুটো দিক আমাদের দেখতে হবে, যে যেমন শহরের মধ্যবিত্ত জনগোষ্ঠী, নিম্নবিত্ত মানুষকে যেমনই করে তাকে ন্যায্য মূল্যে, মানে সহনীয় মূল্যে তাকে পণ্য দিতে হবে, কিন্তু কৃষকের স্বার্থটাকে রক্ষা করতে হবে। কিন্তু এই ব্যাপারে ইন্টারমিডিয়েট যে দালালগুলো আছে না, পাঁচাত বদল হয়, হ্যাঁ, ওইটা বাদ দিলেই কৃষক দাম পাবে, তাহলে সেইটাই জনগণ উপকৃত হ্যাঁ, হবে। সেইটা হলো দরকার। এটা ঠিক যে চাঁদাবাজিটা এবার সেইভাবে হয় নাই, মানে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, সেটা হয় নাই। কিন্তু এখানে ব্যবসায়ী শ্রেণী যারা এই সব পণ্য নিয়েছে তারা অতিরিক্ত মুনাফা করেছে, কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কৃষকের পণ্য এমন বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কৃষককে স্বল্প মূল্যে বিভিন্ন রকম কৃষি পণ্য বিক্রি করতে বাধ্য করা হয়। তো এই জায়গাগুলোকেও নজর দিতে হবে, কারণ রাষ্ট্র মানে তো কেবলমাত্র ঢাকা না, এবং জনগণ মানে তো রাজধানীবাসী না। জনগণ মানে হচ্ছে দেশের ব্যাপক জনগোষ্ঠী, যারা এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের সিংহভাগ তারা গ্রামে বাস করে। অতএব তাদেরকে এই উৎপাদক এবং কৃষক না বাঁচলে কিন্তু দেশ বাঁচবে না, এবং কৃষকরাই তো দেশের অর্থনীতির ঝান্ডাটা অনেকটা ধরে রেখেছে। অতএব এই জিনিসগুলোকেও বিবেচনা করা দরকার। আর একটা হচ্ছে যে আপনাকে কৃষির সঙ্গে সঙ্গতিপূর্ণ, যে ঠিক আছে বাজার কন্ট্রোল করা, তার সঙ্গে আপনাকে যে জিনিসটা সেটা হলো উৎপাদনটাকে বাড়ানো। কৃষি উৎপাদনের পাশে শিল্প উৎপাদন, কিন্তু গ্যাস সহ অবকাঠামোগত যেসব সমস্যা তৈরি হয়েছে এগুলোকে গভর্নমেন্ট অ্যাড্রেস করতে পারছে না। তো আমার জ্বালানির দাম যেভাবে বেড়ে গেল এবং কেন বাড়লো, সোয়াবিন তেল, হ্যাঁ সোয়াবিন তেলের দাম, হ্যাঁ, অর্থাৎ বিদেশ থেকে যেটা আনে আমার কৃষককে ঠকাতে আমরা পারি, আবার ওই ব্যবসায়ী সেই আবার ওই বাণিজ্য উপদেষ্টা, মানে দেখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই জায়গাগুলোকে আমার মনে হয় যে বিবেচনা রাখা দরকার। হ্যাঁ, তো সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা আছে যে আজকের বাস্তবতায় তারা দেশটাকে কতগুলো জায়গা তারা করতে পারবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব মেজরগুলো নেওয়া উচিত, জনগণের স্বার্থগুলো রক্ষা করা উচিত, তারা রক্ষা করবেন। সেই সঙ্গে সঙ্গে তারা যদি এমন ধারণা তৈরি হয় যে তাদের ক্ষমতা প্রলম্বিত করার সুযোগ রয়েছে, তো এই ধরনের ধারণা আমরা বিভিন্ন সময় দেখেছি, সামরিক সব জেনারেলদের কাছে দেখেছি, তারা ক্ষমতায় এসে ক্ষমতা ছেড়ে দেবেন কিন্তু শেষ পর্যন্ত দেয় না, রাজনৈতিক দল করে। তো এই ধরনের যদি অন্তর্বর্তী সরকারের ভিতরে এই ধরনের ধারণা, এই ধরনের আকাঙ্ক্ষা যদি তৈরি হয়, আমার মনে হয় সেটা দেশের জন্য সমূহ বিপদ। নিশ্চয়ই তারা সেই বিপদে পা দেবেন না, এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল রেখে জনগণের আকাঙ্ক্ষা তারা একটা সুষ্ঠু নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারটাই করবেন, সেটি আমরা প্রত্যাশা করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিস্টার আবু সাঈদ খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, দুপক্ষই যুক্তি আছে, আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি, পক্ষে বিপক্ষে যুক্তি নিঃসন্দেহে আছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষাটা কোন দিকে ভারী সেটার সঙ্গে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে। এবং বাংলাদেশে গণতন্ত্র যে কথাগুলো আমরা আলোচনা করেছি সবই গণতন্ত্রের সঙ্গে কম বেশি সম্পর্কিত, কিন্তু গণতন্ত্রের কিছু প্রকাশভঙ্গি আছে, কিছু আনুষ্ঠানিক, কিছু অনানুষ্ঠানিক। অনেকেই মনে করেন যে সেগুলো এখন আসলে কার্যত অনুপস্থিত বাংলাদেশে, এবং সেজন্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আলোচনাটা আসে বা প্রসঙ্গটা আসে। সেই উত্তরণের প্রক্রিয়াটি
কিভাবে হবে, কত দ্রুত হবে, কত ভালো হবে, সেটি এখন সবার কনসার্ন। এবং আমরা আশা করব যে এই বিষয়ে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয় এবং যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টি নিশ্চিত করবার চেষ্টা করবেন। অন্যথায় যা কিছু হচ্ছে সেটা আসলে কারোর জন্যই খুব একটা কল্যাণ বয়ে আনবে না আগামী দিনগুলোতে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।